আজ এই পর্বে আমরা দেখে নেব ঝাড়গ্রাম বেলপাহাড়ির বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনগুলো। চলো বেরিয়ে পড়ি ঝাড়গ্রাম আর বেলপাহাড়িকে এক্সপ্লোর করতে। ঝাড়গ্রাম রাজবাড়ির গেটের সামনে থেকে তোমাদেরকে ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আমি অর্পণ আর ক্যামেরার সাথে বরুণ। এই যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিন্তু ঝাড়গ্রাম রাজবাড়ি। 1933 সালে রাজা নরসিংহ মল্লাদেব এই রাজবাড়িটি তৈরি করেছিল। এটা ঝাড়গ্রামের নতুন রাজবাড়ি। বর্তমানের গল্পটা এমন হয়েছে, মানে এখানে বর্তমান রাজার বংশধররা এই বাড়ির ভেতরে থাকে বলে এই গেটের থেকে একটুখানি চিলতে দর্শন পাওয়া যায়, তাছাড়া ঢুকতে দেওয়া হয় না। এর যে আর্কিটেকচারটা আছে সেই আর্কিটেকচার কিন্তু গথিক শিল্পরীতির উপরে তৈরি করা, আর ডিজাইন করেছিল বিখ্যাত ইঞ্জিনিয়ার ক্ষিতীশচন্দ্র বিশ্বাস মহাশয়। তবে আমার যদি ওপিনিয়ন জানা হয়, পয়সা নষ্ট, সময় নষ্ট, আসার কোনো প্রয়োজন নেই। এখানে যারা হেরিটেজ হোটেল আছে, হোটেল যারা বুকিং করবে তারা ঢুকতে পারবে। আদারওয়াইজ এখানে এসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ রাজবাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এই গেট থেকে একটুখানি একটা পিলার, মানে সেই কুমড়োর ফালির চাঁদের মতন চাঁদটা দেখে বেরিয়ে যাওয়ার মতন হয়। অতএব আমি সাজেস্ট করব যে তোমরা যদি ঝাড়গ্রাম ঘুরতে আসো, এই নতুন রাজবাড়িটাকে তোমাদের টুরিস্ট ডেস্টিনেশন থেকে বা লিস্ট থেকে, টুরিস্ট ডেস্টিনেশনের লিস্ট থেকে বাদ দাও। যদিও পরে অন ডিউটি সিকিউরিটিদেরকে একটু রিকোয়েস্ট করার পর গুগলকে ভেতরে ঢোকার পারমিশন দিল উইথ 1 পার্সন। যাই হোক, ভেতরে কিছুটা ফুটেজ তোমাদের জন্য রইল। আর ভেতরে ঢুকে গুগলের কাছে লাল মাটি যেন হয়ে উঠেছিল আবির, সেগুলো ছড়িয়ে সারা গা হাত পায়ে নিজে ধুলো মেখেছিল, আমাদেরও ধুলো মেখেছিল। গুগলের দৌলতে তোমরা কিন্তু একটু হলেও এই ঝাড়গ্রাম রাজবাড়ির ভেতরটা দেখতে পেলে। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে আমরা চলে আসলাম চিল্কিগড়। চিল্কিগড়ে কনক দুর্গার মন্দির দেখতে। কনক দুর্গা মন্দিরে আসার আগে প্রথমে কিন্তু তোমাদেরকে ক্রস করতে হবে কনক অরণ্য। এই কনক অরণ্যের ভেতর দিয়ে কিছুটা আসার পর পড়বে পার্কিং লট। সেখানে তোমরা তোমাদের গাড়ি পার্ক করে জঙ্গলের ভেতর দিয়ে, অর্থাৎ জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পায়ে হেঁটে আসলেই পড়বে কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে চলে এসেছি চিল্কিগড়। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই চিল্কিগড়। আর চিল্কিগড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের সামনে। আজ থেকে 500 বছর আগে রাজা গোপীনাথের স্বপ্নে দেবী চণ্ডী, যিনি হচ্ছে শক্তির রূপে পূজিত হন, সেই দেবী চণ্ডী তার স্বপ্নে আসে এবং আদেশ করেন যে এই দুলুং নদীর ধারে গভীর জঙ্গলে তার এই মন্দির স্থাপন করতে হবে। তখন তার এই বিগ্রহটি তৈরি করা হয় 2 ফুট উচ্চতার সোনা দিয়ে। এই সোনার বিগ্রহটা তৈরি করেছিলেন বা যে কারিগর, তার নাম কিন্তু হচ্ছে যোগেন্দ্রনাথ কামেলিয়া। তিনি এই মন্দিরের ভেতরের যে বিগ্রহ সেটা তৈরি করেন। চলো কনক দুর্গা মন্দিরের ভেতরটা দেখে আসি। যদি ভেতরে ভিডিও করা যায় তাহলে দেখাবো, না হলে এখান থেকেই দেখে নাও। আর আরো বড় কথা হচ্ছে, কনক দুর্গা মন্দিরের এই চত্বরে দেখো, আমার ঠিক বাঁ পাশে একটা বাচ্চাদের যদি আনা হয় তাহলে একটা অ্যামিউজমেন্ট পার্ক মতন করা আছে। এখানে দোলনা, স্লিপ, ঢেকি সমস্ত কিছু পাবে, যেখানে বাচ্চারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি কনক দুর্গার মন্দির, মানে এটা প্রাচীন মন্দির। আর যে মন্দিরটা এখন দর্শন করতে বলা হয় সেই মন্দিরটা পরে তৈরি করা হয়েছে এবং তার ভেতরেই ওই সোনার বিগ্রহটিকে রাখা হয়েছে। আর এই মন্দির থেকে দেখে মন্দির পরিসরের ভেতরেই কিছুটা এগিয়ে এসে পড়বে হচ্ছে দুলুং নদীর পাড়। চলো এবার দুলুং নদীর পাড়ের দিকে আমরা এগোচ্ছি। অল্প কিছু সিঁড়ি নামতে হবে, নামার পরে কিন্তু সেই মোরামের রাস্তা, মানে লাল মাটির রাস্তা ধরে এগোলেই সামনে পড়ছে দুলুং নদী। সেই দুলুং নদীর ধারে যাবো। এই দুলুং নদীর ধারেই কিন্তু কনক দুর্গা মন্দিরটা তৈরি হয়। নদীর পাড়ে কিন্তু আসলে বিশেষ সতর্কতামূলক, সেটা হচ্ছে হনুমান সেনা থেকে নিজেদের মোবাইল, চশমা, ব্যাগ, খাবার এগুলো বাঁচিয়ে রাখবে, কারণ এখানে প্রচন্ড পরিমাণে হনুমানের উপদ্রব আছে। আর এই সামনেই ছোট্ট যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে দুলুং নদী বা দুলুং রিভার। তবে এটা আজকের দিনে মানে একটা পিকনিক স্পট হয়ে গেছে, প্রচুর লোক রয়েছে। কনক দুর্গা মন্দির দেখে এসে 1.5 কিলোমিটার দূরে, খুব বেশি নয়, 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে এই চিল্কিগড় রাজবাড়ি। এই পিছনে যেটা, সেটাই চিল্কিগড় রাজপ্রাসাদ। এই চিল্কিগড় রাজপ্রাসাদের সঙ্গে কিন্তু রাজস্থান ঘুরে এসেছি, তাও রাজস্থানের ইতিহাস জড়িয়ে আছে। রাজপুত রাজা মানসিং ওয়ান যখন আমাদের এখানে যশোর জয় করেন, যশোর জয় করে 4 মাস কিন্তু এই রাজপ্রাসাদে ছিলেন, তিনি নির্মাণ করেছিলেন এবং তিনি এই রাজপ্রাসাদে ছিলেন। পরবর্তীকালে 4 মাস পরে তিনি যখন আমের বা জয়পুরে ফিরে যান,
তখন এই অঞ্চলের দায়িত্ব দিয়ে যাওয়া হয় নরসিংহ মল্লাদেব বলে একজন ব্যক্তির হাতে বা রাজার হাতে। সেই মল্লার দেবের নাম অনুসারেই তৎকালীন এই অঞ্চলটার নাম হয়ে ওঠে মল্লার ভূম। এই মল্লার ভূমি বর্তমানে ঝাড়গ্রাম, যেটা নাকি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর কিছুটা পশ্চিম মেদিনীপুরের অংশ নিয়ে তৈরি ছিল। আর এই দুর্গ বা এই কেল্লাটার সঙ্গে ইতিহাসে দেখলে জানা যায় এটা হচ্ছে একটা ট্রানজিট পয়েন্ট বা ছিল গেটওয়ে অফ বেঙ্গল। মানে এখানে তখনকার দিনে বাংলা আর ঝাড়খণ্ডের সঙ্গে বিজনেস বা বাণিজ্যিক যে সম্পর্ক, লেনদেন বা খাজনা প্রদান সমস্ত এই রাজপ্রাসাদের মাধ্যমেই হতো। এটা দেখো, তবে বর্তমানে মানে পরিচর্যার অভাবে খুবই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে পিকনিকের ধুম বসে গেছে, সামনে বিস্তর মাঠ। এখানে এখন লোকালি একটা পিকনিক স্পট বলা যেতে পারে। ঝাড়গ্রাম বা চিল্কিগড় দুটো রাজবাড়ির কোনো রাজবাড়ির ভেতরেই কিন্তু ঢুকতে পারেনি, কারণ প্রত্যেকটা দুটো রাজবাড়িতেই বর্তমান রাজাদের বংশধরেরা বসবাস করছে। যাই হোক, আমরা চিল্কিগড় রাজবাড়ির পাশেই তাদের যে কুলদেবতার মন্দির সেই সামনেই এসেছি। রাধাকৃষ্ণের মূর্তি এখানে রয়েছে। মন্দিরটা এক কথায় খুব সুন্দর স্ট্রাকচার। তবে যা পরিস্থিতি, যা কিছু, আমার মনে হয় এগুলো সরকারের তরফ থেকে কিছু রক্ষণাবেক্ষণ করে ট্যুরিজমকে আরেকটু বেশি পুরো পরিসরে করা যেতে পারে। চিল্কিগড় রাজপ্রাসাদ দেখে ঘড়ির কাঁটায় দুপুর হয়ে গেছে, পেটেও টান ধরেছিল। খাবার খেতে চলে আসলাম ঝাড়খণ্ডের অন্যতম ফেমাস ফ্যামিলি রেস্টুরেন্ট কাঁচা লঙ্কায়। সিরিয়াসলি খাবার দাবারের মান খুব ভালো ছিল। একেবারে পঞ্চ ব্যঞ্জনে সাজিয়ে কিন্তু থালা এখানে পরিবেশন হয়েছিল। একটা কথা মাথায় রাখতে হবে যে পিক সিজনে এখানে আগে থেকে বুক করে আসাটা খুব ভালো, না হলে খাবারের প্রচণ্ড লাইন পড়ে, অনেক দেরিও হতে পারে। কাঁচা লঙ্কায় পেট পুড়ে লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আজকের দিনের পরবর্তী ট্যুরিস্ট ডেস্টিনেশন তারাফেনী ড্যাম বা তারাফেনী ব্যারেজ দেখতে। আর কিছু সেরকমভাবে এখানে বলার কিছু নেই। এখানে একটা জলাশয় বা ব্যারেজ যেরকম হয় সেরকম লক গেট আছে, আসলে বেশ কিছুটা সময় কাটানো যায়, প্রকৃতির মধ্যে দেখা যায়। এছাড়া এখানে সেরকমভাবে কিছু করার বা বোটিং ফোটিং কোনো কিছুর অপশন নেই। তারাফেনী ড্যাম দেখার পর এখন আমরা চলে এসেছি ঘাগরা ওয়াটারফল দেখতে। ঘাগরা ওয়াটারফলও ছোটখাটোর ভেতরে বেশ সুন্দর জায়গা, একটা ক্যানিয়ন টাইপের কিছুটা দেখা যায়। আর এটাও এক কথায় বলতে গেলে বর্তমান দিনে দাঁড়িয়ে একটা পিকনিক স্পটেই কনভার্ট হয়েছে। এখানেও প্রচুর লোক পিকনিক করে, প্রচুর পার্কিং এরিয়া আছে, ছোট বড় দোকান রেস্টুরেন্ট সবকিছু পাবে। আর কিছু স্কাল্পচারের দোকান ফোকান আছে, যেগুলো চাইলে তোমরা ওখান থেকে বাড়ির জন্য কিছু মেমোরি হিসেবে কিনে নিয়ে চলে আসতে পারো। আমরা এসে গেছি আমাদের বাঁশপাহাড়ি ভ্রমণের আজকের দিনের শেষ টুরিস্ট স্পট, যেটা হচ্ছে খন্দরানী লেক বা খাদারানী লেক। এখানে লেক বলতে জাস্ট দেখতেই পাচ্ছ পাহাড়, পিছন দিকে গাছের একটু হালকা টালকা পাহাড় দেখা যাচ্ছে। আর এই তলায় হচ্ছে যে লেকের জলটা রয়েছে। এখানে বোটিং এর কোনো ফেসিলিটি নেই, তবে যে কটা জায়গা ঘুরলাম আজ সকাল থেকে সবগুলোই কিন্তু একটা ডে আউটের জন্য বা পিকনিক স্পট হিসেবে খুব বিখ্যাত। মানে বিখ্যাত বলা ভুল, পিকনিক স্পট হিসেবে বেশ ভালোভাবেই পিকনিক করা যেতে পারে যদি লোকাল কেউ এখানে থেকে থাকো বা কিছু, বা ধারে কাছে 20 কিলোমিটার বা 10-12 কিলোমিটারের মধ্যে বাড়ি, তাদের জন্য খুবই আদর্শ পিকনিক স্পট। এই স্পটগুলো ছাড়াও হাতে যদি তোমাদের অতিরিক্ত দিন থাকে তাহলে তোমরা কাকড়াঝোড়, গাদ্দাসিনী হিল, লালজল গুহা আর কেতকি ওয়াটারফলসও দেখে নিতে পারো। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে জানো কি করতে হবে, ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।